নমস্কার, স্বাগত নিউজ নাওয়ের পর্দায় চোখ রাখছি সংবাদে। 10 দফা দাবি নিয়ে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল করেন আশরাফ ফেসিলিটেটর ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা। পরে এনএচএম এর এমডির কাছে ডেপুটেশন প্রদান করে সংগঠনের নেতৃত্বরা। বন্দে 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 দুনিয়ার আশা। লাল গেরুয়া সব আমলেই দীর্ঘদিন ধরে বঞ্চিত রাজ্যের আশা ফেসিলিটেটর ও আশা কর্মীরা। বিজেপির আমলে সামান্য কিছু সুযোগ সুবিধা পেলেও প্রয়োজনের তুলনায় সে আর্থিক সহযোগিতা খুবই কম বলে অনেকবার ক্ষোভ বিক্ষোভ ও মিছিল করেছেন আশা ফেসিলিটেটর ও আশা কর্মীরা। এদিন 10 দফা দাবি নিয়ে আগরতলায় বিরাট মিছিল করেন আশা কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা। রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয়ে সুবিশাল মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। দাবি দেওয়া পূরণে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য পরবর্তীকালে এনএচএম এর এমডির কাছে 10 দফা দাবি সনদ তুলে দেন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নিকট আমরা দাবি সনদ তুলে দেওয়ার জন্য আমাদের এনএচএম এর এমডি মহাশয়ের নিকট আমরা ডেপুটেশন দেব। দুর্গাপূজার প্রাক মুহূর্তে তাদের দীর্ঘদিনের দাবিগুলি পূরণের জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন কর্মসূচিতে উপস্থিত সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। উল্লেখ্য, বেতন ভাতা বৃদ্ধি করা সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এর আগেও একাধিকবার রাজধানীতে প্রতিবাদী কর্মসূচি করেছেন আশা কর্মীরা। প্রাপ্ত বেতন দিয়ে জীবন জীবিকা নির্বাহ করা সম্ভব নয় বলে বহুবার জানিয়েছেন আশা কর্মীরা। এদিন সংশ্লিষ্ট কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন রাস্তায় সৃষ্টি হয় ব্যাপক যানজটের। দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকেন পথ চলতি মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জেআরবিটি ওয়েটিং লিস্ট প্রকাশ করা ও পরীক্ষার বিভিন্ন লিখিত মৌখিক ফলাফল আলাদাভাবে প্রকাশ করা, এই দুই দাবি মিলিয়ে এবার মাঠে নামল প্রদেশ যুব কংগ্রেস। বুধবার দুই দাবিকে সামনে রেখে জেআরবিটি অধিকর্তার কাছে এক স্মারকলিপি তুলে দেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য প্রতিনিধিরা। দুটি দাবির উদ্দেশ্য নিয়ে বিশদভাবে জানান যুব কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ওয়েটিং লিস্ট প্রকাশ করা হলে আরও অনেক চাকরি প্রার্থী চাকরির সুযোগ পাবেন। গত 10 তারিখ জেআরবিটি অধিকর্তা এই ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে এদিন জানান যুব কংগ্রেস নেতারা। তবে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে জেআরবিটি নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে বলে অভিযোগ করেন যুব কংগ্রেস সভাপতি। প্রদেশ যুব কংগ্রেস এই প্রসঙ্গে নিজেদের কর্মসূচি জারি রাখবে বলে জানান তিনি। যারা ডিউ ডেটের মধ্যে জয়েন না করে, যারা ডিউ ডেটের মধ্যে এই চাকরিতে জয়েন না করে, নেক্সট 1000 যারা আছে বা যতগুলো রিপ্লেস করা যায় তাদেরকে যাতে চাকরিটা দিয়ে দেওয়া হয়। কারণ এরকম অনেক লোক আছে যারা আর চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারবে না, তাদের বয়সের জন্য, তাদের বয়স পেরিয়ে যাচ্ছে 45-এর উপর। বটতলা পুলিশ ফাঁড়ির নাকের ডগায় নানান অপরাধের গড়। নাগেরজলা এলাকা কিছু জায়গা। এমনই এক ঘটনায় পেশায় গাড়ি চালক এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছুরির আঘাতে আহত যুবকের নাম উত্তম দাস, পেশায় গাড়ি চালক। উত্তম দাসের বাড়ি মেলাঘরে। জানা গেছে, কাজ থেকে ফেরার পথে তাকে বটতলা ব্রিজ সংলগ্ন এলাকায় ছুরি দিয়ে আঘাত করে কিছু বেপরোয়া দুষ্কৃতী। উত্তম দাসের গলায় ও মাথায় আঘাত করে ছিনিয়ে নেয় তার কাছে থাকা টাকা পয়সা। আহত উত্তম দাস জানান, তিনি বটতলা পুলিশ ফাঁড়িতে সাহায্যের জন্য গেলে তাকে কোনো ধরনের সাহায্য করেনি ফাঁড়ির পুলিশ। বাধ্য হয়ে একাই আইজিএম হাসপাতালে চিকিৎসা নিতে আসে আহত ওই যুবক। আমার থানা থেকে কোনো সাহায্য করছে না। আমি আমার নাগরজলা গেছি আমার জায়গা। এবার নাগরজলা থেকে আমার মালিক রিপোর্ট করছি, মালিক আমার এখানে নিয়ে এসেছে। প্রসঙ্গত বলা যায়, বটতলা পুলিশ ফাঁড়ির সামনেই হাওড়া মার্কেট সহ আশপাশের বিভিন্ন জায়গায় নেশার ঠেক সহ নানান অপরাধমূলক কাজ চলে হামেশাই। বহুবার এমন অভিযোগের সত্যতা সামনে এসেছে। তবে ভুক্তভোগী মহলের অভিযোগ, লাঠি ঘুরিয়ে দু একবার টহল দিয়েই দায়িত্ব খালাস করে ফাঁড়ির পুলিশ, যার ফলে সন্ধে ঘনিয়ে আসলেই অপরাধীদের অবাধ বিচরণ ভূমি হয়ে ওঠে সংশ্লিষ্ট এলাকা। গাড়ি চালক উত্তম দাসকে মারধরের ঘটনাতেও কোনো দুষ্কৃতীকে আটক করতে পারেনি বটতলা ফাঁড়ির পুলিশ। রাজধানীর প্রাণ কেন্দ্রে বেপরোয়া মস্তানির ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নিষ্কর্মা ভূমিকাই দায়ী বলে স্থানীয় মানুষ ও সচেতন মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
স্বাস্থ্যক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে, বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে রাজ্য সরকারকে। বুধবার ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে রিপসেটে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে বলতে গিয়ে ডাক্তারদের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা প্রদানে ফার্মাসিস্টদের অনেক ভূমিকা রয়েছে বলেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী দিনে চিকিৎসকদের পাশাপাশি ফার্মাসিস্টদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। Challenges, for example, you have to bear this or you have to face these challenges. For example, infection diseases like HIV, TB, like etc. Then non-communicable disease like cancer, diabetes. Then mental health, maternal and child health. Then healthcare access disparities, pandemics and health emergencies. Government commitment we have, that is, we have to strengthen healthcare system, improve healthcare access and equity, and then enhance health workforce capacity, promote health education and awareness, leverage technology and innovation. এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। জাল নথি, বিশেষ করে নাগরিকত্ব, স্থায়ী বাসিন্দা, তপশিলি সার্টিফিকেট দিয়ে চাকুরি বাগিয়ে নেওয়া বা ইন্টারভিউ দেওয়ার বিষয়গুলি আবারও একবার উঠে আসছে সংবাদ মাধ্যমগুলিতে। উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি ইত্যাদির মতো রাজ্যগুলির বেকাররা চাকরির ইন্টারভিউ দিতে এসে ধরা পড়ছে ত্রিপুরায়। অভিযোগ, জাল এই নথি চক্রে জড়িত রয়েছে রাজ্য প্রশাসনের একাংশ। বিষয়টি নিয়ে বিশেষ অন্তর্তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ে। জাল নথি, বিশেষ করে ত্রিপুরার নাগরিকত্ব, স্থায়ী বাসিন্দা, তফসিলি সার্টিফিকেট দিয়ে চাকুরি বাগিয়ে নেবার বা ইন্টারভিউ দেওয়ার বিষয়গুলি আবারও একবার উঠে আসছে সংবাদ মাধ্যমগুলিতে। জাল সার্টিফিকেট নিয়ে বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লির বেকাররা চাকরির ইন্টারভিউ দিতে এসে ধরা পড়েছে ত্রিপুরায়। স্বাভাবিক কারণেই এই ঘটনাগুলি ঘিরে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে রাজ্যের শিক্ষিত যুবকদের মধ্যে। শুধুমাত্র তাই নয়, প্রশাসনের উপর বিশ্বাস হারিয়ে রাজ্যের বেকার যুবকরা নিজেরাই নকল আধার কার্ড, পিআরটিসি নিয়ে ইন্টারভিউ দিতে আসা বেকারদের আটক করে তুলে দিচ্ছে পুলিশের হাতে। তবে সব জেনে বুঝেও কোনো এক অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। সার্বিকভাবেই এই বিষয়ে অভিযোগ উঠছে প্রশাসনের একাংশের বিরুদ্ধেও। গত দুদিন ধরে দিল্লি, বিহার এবং উত্তরপ্রদেশ থেকে প্রচুর বেকার যুবক আগরতলায় এসে ইন্টারভিউ দিচ্ছে এসএসসি জিডি পদের জন্য। জাল ডকুমেন্ট নিয়ে এসএসসি জিডির শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে আসা বহির্রাজ্যের বেশ কয়েকজনকে ইতিমধ্যেই পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে রাজ্যের বেকাররা। আজকে তিনজন ধরছি, তিনজন দিল্লি থেকে ডকুমেন্ট সব হাতে নিয়ে নিছি। তারা তিনজন এসে দিল্লি থেকে এসএসসি জিডি এক্সাম দেওয়ার লাগে। তারা তিনজন আজকে ধরছি এক্সাম সেন্টারে। তারা মানে আমাদের ত্রিপুরের সাধারণ ফলাফাইনে সব ভ্যাকেন্সি তারা খাইতেছে আইয়া যেখানে যে এইটার মধ্যে পাও সবাই তারা ধরবা, ধরে একদম টাইটসে দিবা, ডকুমেন্ট ফাইল লইয়া দরকার ফুরে লইবা, টাইটসে ধরবে আগে তারারে। কিন্তু সুষ্ঠু তদন্ত না করে তথাকথিত হাই প্রোফাইলদের এক ফোনে তাদেরকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
প্রশাসনিক নিষ্ক্রিয়তায় এবার বাধ্য হয়ে ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা এই অন্যায় আটকানোর জন্য পালা করে রেল স্টেশন ও পরীক্ষা সেন্টারগুলোর আশপাশের অবস্থান নিয়ে গোপন পাহারা দিতে শুরু করেছেন বলে উঠে এসেছে নিউজ নাও এর বিশেষ তদন্তে। বিহার, উত্তরপ্রদেশ থেকে আসা বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে জাল পিআরটিসি সহ পাকড়াও করা হয়েছে, যাদের 3 পুরুষ ইউপি কিংবা বিহারের বাসিন্দা। কিন্তু নিজের নামে ত্রিপুরার ঠিকানায় পিআরটিসি নিয়ে দেদার ঘুরছেন ত্রিপুরায়। আবার আধার কার্ডও আছে বিহার কিংবা ইউপির ঠিকানায় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা দিয়েছে ইউপি, বিহার, আসাম থেকে। এরকম চাকরি প্রত্যাশীরাও আস্তানা গেড়েছে ত্রিপুরায়। 20 অক্টোবর পর্যন্ত এসএসসি জিডির শারীরিক সক্ষমতা পরীক্ষাকে কেন্দ্র করে জাল সার্টিফিকেট নিয়ে বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ থেকে বহু যুবক সুনির্দিষ্ট একটি চক্রের মাধ্যমে ত্রিপুরায় এসেছে, যেখানে তাদেরকে গাইড করছে রাজনৈতিক দালাল এবং প্রশাসনের একাংশ। এদের বিরুদ্ধে কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বেকাররা। শিক্ষিত বেকারদের তালিকায় ইতিমধ্যে জাতীয় পর্যায়ে প্রথম সারিতে রয়েছে ত্রিপুরা। এমনিতেই প্রান্তিক রাজ্য হবার কারণে কর্মসংস্থানের ক্ষেত্রগুলি সংকুচিত ত্রিপুরায়। ভরসা কেবলমাত্র সরকারি চাকরি। সার্বিক পরিস্থিতিতে এ ধরনের দুর্নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2025 সালের অস্কারের জন্য মনোনীত হয়েছে ভারতের জনপ্রিয় ছবি লাপাতা লেডিস। ত্রিপুরার ছেলে গল্পকার বিপ্লব গোস্বামীর লেখা পুরস্কারজয়ী গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে লাপাতা লেডিস। তবে কি অস্কারের মঞ্চে এবার পরিচিতি পাবে ত্রিপুরাও? कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। 2025 সালের অস্কারের জন্য মনোনীত হয়েছে ভারতের জনপ্রিয় ছবি লাপাতা লেডিস। ত্রিপুরার বিপ্লব গোস্বামীর লেখা পুরস্কারজয়ী গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে লাপাতা লেডিস। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেশাই। সংলাপে সহযোগিতা করেছেন দিব্যানিধি শর্মা। গত বছর টর্নেডো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী হয় লাপাতা লেডিস ছবিটির। এবার অস্কারের ফরেন ফিল্ম বিভাগে ভারত থেকে স্থান পেয়েছে কিরণ রাওয়ের লাপাতা লেডিস বলে জানিয়েছে ফিল্ম ফেডারেশন। বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল দ্য একাডেমি অ্যাওয়ার্ডস, যা সকলের কাছে অস্কার বলে বেশি পরিচিত। 2025 সালের ফরেন ফিল্ম বিভাগে ভারত থেকে যাওয়া 12টি হিন্দি ছবি, 6টি তামিল ছবি, 4টি মালায়ালাম ছবির অন্যতম হল এই বিপ্লব গোস্বামীর লেখা লাপাতা লেডিস। এই ছবি অ্যানিমাল, কিল, কলকি, 2898 এডি, শ্রীকান্ত, চন্দু চ্যাম্পিয়ন, জোরাম, ময়দান, স্যাম বাহাদুর, আর্টিকেল 370-এর মতো 29টি ছবির সঙ্গে লড়াই করে স্থান পেয়েছে অস্কারে। অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার সভাপতিত্বে 13 সদস্যের বাছাই কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান এবং তার স্ত্রী কিরণ রাও প্রযোজিত লাপাতা লেডিসকে একাডেমি অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য মনোনীত করে। ছোট বড় তারকাদের উপস্থিতি নেই এমন ছবি লাপাতা লেডিস ব্যাপক প্রশংসা কুড়ায় সমালোচকদের। গত মার্চ মাসে মুক্তি পায় ছবিটি রাওয়ের কিনলিং প্রোডাকশন, আমির খান প্রোডাকশন এবং জিও স্টুডিওর দ্বারা সমর্থিত একটি ছবি। 2022 সালে বাঙালি সৌনক সেনের তৈরি তথ্যচিত্র অল দ্যাট বিটস মনোনীত হয় অস্কারের জন্য। এর আগে অস্কারের বিদেশি ভাষার ছবির বিভাগেও মনোনীত হয়েছিল লাগান। সেই ছবির মুখ্য চরিত্রে ছিলেন আমির এবং সহকারী পরিচালক কিরণ রাও। লাপাতা লেডিস ছবির প্রযোজক ও আমির খান এবং পরিচালক কিরণ। যোগসূত্র সেই অস্কার। নারী ক্ষমতায়নের উপর তৈরি হয়েছে এই ছবি। লাপাতা লেডিজের মূল কাহিনী লিখেছেন ত্রিপুরার ছেলে বিপ্লব গোস্বামী। গত আগস্ট মাসে সুপ্রিম কোর্টে বিচারপতি এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ছবিটির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। প্রদর্শনে প্রাক্তন স্বামী আমির খানের সঙ্গে উপস্থিত ছিলেন কিরণ নিজেও। তারা জানিয়েছিলেন এই ছবি মন ছুঁয়েছে বিচারপতিদের। এদিকে লেখক বিপ্লব গোস্বামী প্রেমের শ্রম বলে অভিহিত করেছেন ছবিটিকে। প্রায় 10 বছর আগে আমি ধারণাটি তৈরি করে সারসংক্ষেপে লিখেছিলাম।
পরের কয়েক বছর ধরে আমি গ্রামীণ ভারতের বিভিন্ন অংশে ভ্রমণ করেছি এবং তাদের দৈনন্দিন জীবনের অংশ এমন বিভিন্ন উপাদান সম্পর্কে লিখেছি। অবশেষে আমি স্ক্রিপ্ট বা গল্পটি সম্পূর্ণ করেছি, যা মুম্বাইতে একটি স্ক্রিপ্ট প্রতিযোগিতায় জিতেছে পুরস্কারও, জানিয়েছেন বিপ্লব গোস্বামী। চলচ্চিত্রটি সিনেম্যাটিক এবং এতে বিনোদন উপাদানগুলির নিখুঁত সংমিশ্রণ এবং পুরুষতন্ত্র এবং নারীবাদের বিষয়গুলি যত্ন সহকারে চিত্রিত করা হয়েছে বলেও সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিপ্লব গোস্বামী। 22 বছর পর অস্কারের মঞ্চে কি তবে আবার ঘোষণা হবে ভারতের নাম? তবে কি অস্কারের মঞ্চে এবার পরিচিতি পাবে ত্রিপুরাও? লাখ টাকার এই প্রশ্নের উত্তরের আশাতেই কিন্তু এখন বুক বেঁধেছেন ত্রিপুরাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মক্ষেত্রে সম্মানহানির সম্মুখীন হতে হচ্ছে মহিলাদের। একে বন্ধ করতে নিতে হবে পদক্ষেপ। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে দিতে হবে উপযুক্ত ক্ষতিপূরণ। এক্ষেত্রে বন্ধ করতে হবে দলবাজি। এছাড়া অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ এবং তাদের পুজো বোনাস দেবার মতো দাবিগুলিকে সামনে রেখে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করল সিআইটিইউ ত্রিপুরা শাখা। বুধবার আগরতলায় মিছিল করে এই ডেপুটেশন প্রদান করে সিআইটিইউ। শ্রমজীবীরা তাদের বাড়িঘর পুনর্নির্মাণ এবং তার সঙ্গে দেখা যায় পুনর্নির্মাণে কোনো হেলদোল নেই। কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো আর্থিক সহযোগিতা নেই, শুধু বক্তৃতা চলছে, কোথাও কোনো সাহায্য পায়নি। এবং বন্যার্থ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এটা দিতে হবে। দলবাজি চলছে, অসম্ভব দলবাজি। যারা বামপন্থী মনোভাবাপন্ন তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু তাদেরকে অর্থ বা টাকা পয়সা দিচ্ছে না এবং সেখানে তারা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।